পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত তিন পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। ২৮ ডিসেম্বরের মধ্যে রাঙামাটি ও বান্দরবন পর্যটক শূন্য করার নির্দেশ। দেশে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। চড়া সুদে ঋণের কারণে আগ্রহ নেই ক্রেতাদের। দাবি রিহ্যাবের। মূল্য সংশোধন প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। ফেনীর বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট। উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানে কারখানা মালিকরা। ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস বাখরাবাদ কর্তৃপক্ষের। এবং সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আলু, খোলা সয়াবিন ও পোলাওয়ের চালের দাম। স্থিতিশীল রয়েছে আটা, চিনি ও পেঁয়াজের দর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে তিন পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, উত্তেজনার পারদ ততই চড়ে বসেছে। প্রতিদিনই এলাকার ৫টি পৌরসভায় প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এ অবস্থায় ২৮ ডিসেম্বর সকল বহিরাগতদের রাঙামাটি এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ছেড়ে যাওয়ার পাশাপাশি বান্দরবনের সবগুলো হোটেল মোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তিন পার্বত্য জেলার মধ্যে এবার খাগড়াছড়ি ও বান্দরবনে দুটি করে এবং রাঙ্গামাটির একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের মতো এখানেও প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিরোধ রয়েছে। স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ায় সে বিরোধ এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই চলছে হাতাহাতি এবং সংঘর্ষ। নেতারা যেভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, এভাবে মানুষ ভোট কেন্দ্রে যাইতে নিরাপত্তা একেবারে নাই বললে চলে। কুমিল্লা টিলা এলাকায় আমার প্রচার কার্যক্রমের শেষাংশে আওয়ামী লীগের পক্ষ থেকে জানু শিকদারের মতন একজন কর্মীর নেতৃত্বে আমার কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। শালবাগান এলাকায় আমার গণসংযোগ চলাকালীন সময় বর্তমান মেয়র মোবাইল প্রার্থী সে আমার ওখানে গণসংযোগে বাধাগ্রস্ত করেছে। বিরোধের এ প্রভাব যাতে নির্বাচনে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এরই অংশ হিসাবে নির্বাচনের দিন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভাকে বহিরাগত মুক্ত রাখার পাশাপাশি পর্যটক শূন্য থাকবে রাঙ্গামাটি ও বান্দরবন পৌরসভা। যারা এই এলাকার বাসিন্দা নন এবং ভোটার নন তাদেরকে এই নির্বাচনী এলাকা ত্যাগ করতে হবে এবং সেই বিষয়ে আমরা ২৭ তারিখই সকাল ১০টা থেকে মাইকিং শুরু করব। নির্বাচনের স্বার্থে তাদের এই জিনিসটা মেনে নিতে হবে। নির্বাচনের পূর্ব সময় বিশেষ করে ২৯ তারিখ থেকে এখানে এই হোটেলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিহত হয়েছেন একজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রার্থীদের প্রচারণায় মুখর এখন পৌরসভাগুলো। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এই মুহূর্তে সাভার পৌরসভায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন, বাগেরহাট পৌরসভায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং নেত্রকোনা পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাভার পৌরসভায় সালাউদ্দিন সুমনের কাছে। হরি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ঠিক সেই রকম অবস্থায় কিন্তু আমরা দেখছি যে আসলে শেষ মুহূর্তে যে প্রচারণা সেই প্রচারণার সময়টা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে চাচ্ছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পৌর নির্বাচনে, বিশেষ করে মেয়র পদপ্রার্থী এবং যারা কাউন্সিলর, নারী সংরক্ষিত আসনের যে কাউন্সিলররা রয়েছেন তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর এই সাভার পৌর এলাকায় আমি সকাল থেকে যেটি দেখছি যে সকালেই প্রার্থীরা কিন্তু বেরিয়ে পড়েছেন বিভিন্ন এলাকায়। এখানে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে হাজী মোহাম্মদ আব্দুল গনি। তিনি এই উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন সাবেক। এছাড়া বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনয়ন নিয়ে বদিউজ্জামান বদি, তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি এবং ছাত্রদল নেতা। এছাড়া এখানে নাগরিক সমাজের একজন প্রার্থী রয়েছেন, তিনি সালাউদ্দিন মঈন।
মূলত আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যেই এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। পাশাপাশি এখানে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করতে পারেন নাগরিক সমাজের প্রার্থী সালাউদ্দিন মঈন, এইরকম তথ্য কিন্তু আমরা পাচ্ছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা কিন্তু বলছেন তারা বুঝে শুনে ভোট দেবেন, সেই রকম সিদ্ধান্তই তারা নিয়েছেন। তারা এখনো ভাবছেন যে কাকে ভোট দেওয়া যায় সে ব্যাপারে কিন্তু এখনো অনেকেই কিন্তু দুদুল্যমানতার মধ্যে রয়েছেন। তবে একটি বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি যে এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন তিনি এখানে প্রচার প্রচারণা ভালোভাবে করতে পারলেও বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তার পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে তারা প্রচার প্রচারণা করতে পারছেন না। তারা বলছেন যে তাদের যে পোস্টার লাগাচ্ছেন সেই পোস্টারগুলোও কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুই প্রার্থীর কাছে থেকে তাদের সমর্থক এবং তাদের যে প্রচারণার কাজ যারা করছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলবো। আমরা আছি সারাদিন, আমরা এখানকার পৌর ইলেকশনের যে প্রচারণা সেটি কিন্তু আমরা জানিয়ে দেব। আর এখন আমরা চলে যাচ্ছি বাগেরহাটে, সেইখানকার পৌর নির্বাচনের খবর জানাবেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। ধন্যবাদ সুমন। এই মুহূর্তে বাগেরহাট পৌরসভার যে নির্বাচন সে নির্বাচন কিন্তু জমজমাট অবস্থা বিরাজ করছে, অর্থাৎ প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। যেমন তেমনি আমরা দেখেছি যে এখানকার বড় যে বাজারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাত্র 2 দিন বাকি, সে কারণে কিন্তু তাদের হাতে সময়ও কম। এবং কাউন্সিলর প্রার্থীরা পাশাপাশি নারী এবং পুরুষ যারা আছেন কাউন্সিলর প্রার্থী তারাও কিন্তু একই অবস্থায়, মানে তারাও সকাল থেকে তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন এবং তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। তো এর বাইরে কিন্তু আমরা যে জিনিসটি দেখেছি যে প্রার্থীদের অভিযোগও কিন্তু এখানে রয়েছে, এখানে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। তো কেউ কেউ বলছেন যে তারা প্রচারণায় অংশ ঠিক মতো নিতে পারছে না। তো আমরা দেখেছি এখানে 4 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খান হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে, যিনি বর্তমানে মেয়র এবং এর আগেও 2 বার মেয়র ছিলেন, তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী নেতা হিসেবে পরিচিত বাগেরহাটের শেখ আব্দুল হাই। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে মিনা হাসিবুল হাসান শিপন। এই 3 জন প্রার্থীর মতো মূলত ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস এখানে পাওয়া যাচ্ছে। এবং এখানকার যে ভোটারদের যে মনোভাব, সে মনোভাব কিন্তু সেই একই রকম, যে অন্যান্য পৌরসভায় যে নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা থেকে নাগরিকরা যেমন বঞ্চিত রয়েছে, সেটাকে যেন যারা নির্বাচিত হবেন তারা যেন এটাকে সুনিশ্চিত করেন এবং মডেল পৌরসভা হিসেবে যেন বাগেরহাট পৌরসভাকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন, এমন প্রার্থীদের কাছে এমনই তাদের ভোটারদের প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল বাগেরহাট পৌরসভা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। চলে যাচ্ছি নেত্রকোনায়, সেখানে রয়েছেন হারুনা রশিদ, তার কাছে। ধন্যবাদ তরিকুল। আসলে সারা দেশে যেভাবে পৌর নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা চলছে তার ব্যতিক্রম নয় এই নেত্রকোনা পৌরসভা। এখানেও যারা প্রার্থী হয়েছেন মেয়র এবং কাউন্সিলর পদে তারা দিনরাত পরিশ্রম করছেন, দিনরাত মানুষের কাছে যাচ্ছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটারদের মন জয় করার জন্য। এবং 30 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন তারা নির্বাচনী বৈতরণী পার হতে পারেন এবং ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেন, সে লক্ষ্যে আসলে প্রচারণার কাজ চলছে পুরোদমে। এবং নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই প্রচারণার মাত্রা ততই তীব্র হচ্ছে এবং জোরে সোরে চলছে এই প্রচারণা। এই নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে 3 জন প্রার্থী আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম খান এবং বিএনপির প্রার্থী রয়েছেন মনিরুজ্জামান দুদু এবং ওয়ার্কার্স পার্টিরও এখানে একজন প্রার্থী রয়েছেন সজীব সরকার রতন। আসলে এই মেয়র প্রার্থীরা তারা কাজ চালিয়ে যাচ্ছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা খবর নিয়েছি যে এই মুহূর্তে নেত্রকোনা পৌরসভার কাটলি এলাকায় জনসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান দুদু এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান, তিনি নাগরা সৌদাগরপাড়া এলাকায় জনসংযোগ করছেন। এছাড়া এখানে সাধারণ কাউন্সিলর রয়েছেন 46 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন 13 জন, তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়ররা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে সেভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই। আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলেছেন যে আসলে নির্বাচন ঘনিয়ে আসছে, এখন তারা বিচার বিশ্লেষণ করছেন যে কাকে ভোট দিলে আসলে এখানে তাদের উন্নতি হবে এবং এই পৌর
পৌরসভার যে অবহেলিত পৌরসভার উন্নয়ন হবে। এখানে একটি বিষয় বলে রাখছি, ভোটাররা বলছেন যে এই নেত্রকোনা পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ এক দুরবস্থা বিরাজ করছে এবং এখানে একটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, অবকাঠামোগত সুযোগ সুবিধা সেভাবে গড়ে ওঠেনি এবং রাস্তাঘাটগুলো এবং যে ভবনগুলো গড়ে উঠছে সেগুলো আসলে পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। ভোটাররা বলছেন যে এই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার যারা উন্নয়ন করতে পারবেন এবং একটা পরিকল্পিত শহর যারা গড়ে তুলতে পারবেন তাদেরকেই আসলে তারা ভোট দেবেন এবং প্রার্থীরাও বলছেন যে আসলে তারা যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই নেত্রকোনাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন এবং নগরবাসীর যে সুযোগ সুবিধা রয়েছে সেই সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা আসলে নিশ্চিত করবেন। তো এই ছিল আসলে নেত্রকোনা পৌরসভার প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, হরিপদ। দর্শক, সাভার থেকে সালাউদ্দিন সুমন, বাগেরহাট থেকে তরিকুল ইসলাম এবং নেত্রকোনা থেকে হারুনুর রশিদ আমাদেরকে পৌর নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন। রাজশাহীর বাগমারায় আহমদিয়া জামাতের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল রাতে বাগমারা থানার হাতগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আলী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি দায়ের করেন। এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল দুপুরে জুমার নামাজের সময় উপজেলার মচমইল গ্রামের সৈয়দপুর চকপাড়া জামে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত এবং আরও অন্তত 7 জন আহত হয়। আহতদের মধ্যে নয়ন, ময়েজউদ্দিন ও সাহেব আলী নামে 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর বাগমারা থানার সামনে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রাকি। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আপনি যেমনটি বলছিলেন, গতকাল বাগমারায় মসমইল গ্রামে আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 1 জন মারা গেছেন এবং প্রায় 7 জন আহত হয়েছিল। ওই আহতদের মধ্যে 3 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছিলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। আমরা সকালেও তাদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত সুস্থ আছেন, তবে হাসপাতালেই রয়েছেন। এদিকে আমি আরেকটু জানিয়ে রাখি যে কালকে রাতে এই ঘটনায় বাগমারা থানায় একটি মামলা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন মাসুদ আলী, উনি হাটগাঙ্গোপাড়ার উপপরিদর্শক। তো আমরা এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানের সাথে কথা হয়েছে আমাদের। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত যে হামলাকারী ছিলেন সে মারা গেলেও তার পরিচয় কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি। সকালেই তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত সেখানে তার ময়নাতদন্ত শেষে দাফনের বিষয়টি সেখান থেকেই জানানো যাবে। তো এছাড়াও আমার বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে কথা হয়েছে। তারা কিন্তু এই বাগমারা পুরো গ্রামের মধ্যে এখনো এই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তো তারা বলছেন যে মসজিদের ভিতরে এই ধরনের হামলা হলে তারা কিন্তু নিরাপদ নয়, যার কারণে এই মসজিদ, মন্দির, এই জাতীয় ধর্মীয় জায়গাগুলোতে আরো বেশি করে নিরাপত্তা বাড়ানো দরকার এবং আসলেই এখানে কোনো জঙ্গি তৎপরতা গড়ে উঠছে কিনা এই বাগমারাকে কেন্দ্র করে বা আশেপাশে কোথাও জঙ্গি তৎপরতা বাড়ছে কিনা এই বিষয়গুলো পুলিশি নজরদারি আনা দরকার বলেও এখানকার স্থানীয় লোকজনরা এটি জানিয়েছেন। আমি এখানে কথা বলেছিলাম পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমানের সাথে। উনি এই বিষয়গুলো আমাকে নিশ্চিত করেছেন মামলার বিষয়টি। তবে মামলার এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই বা মামলাতে এখন পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নেই। তো এই ছিল হরি আমার কাছে রাজশাহীর বাগমারার এই মসজিদে বোমা হামলা, আত্মঘাতী বোমা হামলার খবর। দর্শক, রাজশাহীর বাগমারায় আহমদিয়া জামাতের মসজিদে যে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে গতকাল রাতে, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা এবারে ফিরছি নিয়মিত বাণিজ্য সংবাদে। শীত বাড়ার সাথে সাথে ফেনীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে প্রতিদিনের রান্না নিয়ে একদিকে ভোগান্তির শেষ নেই, অন্যদিকে গ্যাস নির্ভর প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যাহত হওয়ায় গুনতে হচ্ছে লোকসান। বরাবরের মতো গ্যাসের সংকট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গ্যাস না থাকার কারণে সকাল 5টা যায়, রাতের 11টা বাজে আসে।
আমরা কিভাবে রান্না বান্না করি। ফেনীর শহরতলির রাজাপুর এলাকার এই গৃহিণীর মতো জেলার বেশিরভাগ এলাকায় দিনভর গ্যাস না থাকায় প্রতিদিনের রান্নাবান্না নিয়ে এমন ভোগান্তি পোহাচ্ছে কয়েক হাজার পরিবার। গ্যাসের এ সংকট শহরের মাস্টারপাড়া, সহদেবপুর, পেট্রোবাংলা, উকিলপাড়া, রামপুর, পাঁচগাছিয়া এলাকা এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও জয়লস্কর ইউনিয়নে তীব্র। দিনের বেশিরভাগ সময় গ্যাস না পেয়েও বিকল্প জ্বালানি দিয়ে রান্না করলেও প্রতি মাসে বাখরাবাদকে দিতে হচ্ছে নির্ধারিত বিল। গ্যাসের চুলা থাকা সত্ত্বেও মাটির চুলাতে রান্না বান্না করতে হয়, গ্যাসের বিলও দিতে হয়, মাটির চুলা আর কি কিনে এগুলো জ্বালাইতে হয়। এখানকার বাণিজ্যিকভাবে ৩৩৩টি এবং ২৭টি শিল্প সংযোগ ব্যবহারকারী গ্রাহকের পাশাপাশি ১২টি সিএনজি পাম্পেও একই অবস্থা। দৈনিক ৮-৯০০ গাড়িতে গ্যাস দিতে হতো, এখন ২০০-২৫০ উপরে গাড়িতে গ্যাস দেওয়া যায় না, লাইনে গ্যাস থাকে না। আমাদের ড্রাইভারগুলো এখন সবাই তো বউ বাচ্চা আছে, এখন এরা কিভাবে চলবে? বিকল্প ব্যবহার জ্বালানি হিসাবে অনেক টাকার লোকসানে আছি, ব্যবসা প্রায় বন্ধের পথে আছে। অবশ্য গ্যাসের সংকট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বাখরাবাদের এই কর্মকর্তা। এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন। এখানে একটি হাই প্রেশার ডিআরএস বসালে এই সমস্যা সমাধান হবে। বাখরাবাদ ফেনী অফিসের তথ্য মতে সোনাগাজী ছাড়া জেলার বাকি 5টি উপজেলা সহ নোয়াখালীর বসুরহাট এলাকায় মোট ২৩,২২৮ জন আবাসিক গ্রাহক গ্যাসের চুলা ব্যবহার করছেন। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার এই প্রতিষ্ঠানটি ১২০০ করে মোট ২৪০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। প্রকল্পটিতে খরচ হবে $12.65 বিলিয়ন, যার ৯০% অর্থায়ন করবে রাশিয়া, বাকি 10% করবে বাংলাদেশ সরকার। প্রকল্পটির নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হয়ে ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আবাসন ব্যবসায় চলছে মন্দাভাব। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের পরিসংখ্যান বলছে, শুধু গত বছরেই মাত্র ২০৯টি আবাসন প্রতিষ্ঠানে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা ছিল ১২,০০০-এর উপরে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। এ ব্যবসায় মন্দার কারণ হিসেবে ক্রেতা ও অর্থনীতিবিদরা দায়ী করছেন ফ্ল্যাটের উচ্চ মূল্যকে। আবাসন শিল্পে ফ্ল্যাট ব্যবসায় মন্দা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। আবাসন সংকটের সমাধান দিতে দেশে গড়ে ওঠা আবাসন ব্যবসা শুরুতে জনপ্রিয়তা পেলেও এখন ধুঁকছে ক্রেতা সংকটে। রিহাব ২০৯টি আবাসন প্রতিষ্ঠানের ওপর পরিচালিত একটি জরিপে দেখিয়েছে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। আর গত বছর এই সংখ্যা ছিল ১২,১৮৫টি। কিন্তু কেন এই মন্দাভাব? ১ কোটি টাকা, ১০০ কোটি টাকা, ১ কোটি টাকা একটা ফ্ল্যাট, আমাদের মধ্যবিত্ত যারা, তাদের জন্য এটা সাধ্যের বাইরে। গ্যাসের প্রবলেম একটা যেটা হচ্ছে ইদানিং, এইটাকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। সহজ শর্তে যদি ব্যাংকগুলো লোন দেয়, সবাই কিন্তু সমর্থ থাকে একটা ফ্ল্যাট কেনার। রিহাবের দাবি, দেশের ব্যাংকগুলো থেকে এক অঙ্কের সুদে ঋণ সুবিধা না পাবার কারণে ফ্ল্যাট কিনতে কেউই আগ্রহী হন না। সবচেয়ে বড় কারণ হচ্ছে সিঙ্গেল ডিজিট লোন। এবং এই খাতে কিন্তু একসময় সিঙ্গেল ডিজিট লোন 2010 সালে দেওয়া হতো। এই ঋণটা যখন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু আমাদের স্বল্প এবং মধ্যায়ের লোকরা কিন্তু এখন এই ফ্ল্যাট বলেন, জমি বলেন ইত্যাদি ক্রয় করতে পারতেছে না। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু সহনীয় সুদের ঋণ সুবিধাই এই ব্যবসার মন্দাভাব কাটাতে পারবে না। এর জন্য অতিমূল্যায়িত অবস্থায় থাকা আবাসন খাতে মূল্য সংশোধনেরও প্রয়োজন রয়েছে। মূল্য অনেক বেশি অতিমূল্যায়িত অবস্থায় রয়েছে। সে অতিমূল্যায়িত আবাসন প্রাইসটা কারেকশন হয়ে যখন কমে আসবে, তখন সরকারের সহযোগিতাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত বিশ্বব্যাংকের একটি জরিপ মতে, সিঙ্গাপুর তো বটেই, পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এমনকি লিবিয়ার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। দেশে রিহাবের সদস্যভুক্ত আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা ১২০০ হলেও রিহাবের বাইরে রয়েছে আরও প্রায় ২,০০০ প্রতিষ্ঠান। এখনো মধ্যবিত্তের কাছে রাজধানীতে ফ্ল্যাট কিনতে চাওয়া এক ধরনের বিলাসিতাই। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে হলেও ক্রয় ক্ষমতার মধ্যেই রাখা হোক ফ্ল্যাটের স্বপ্ন। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শীতকালীন আবাসন মেলায় ফ্ল্যাট বা প্লট বুকিংয়ে বিক্রেতারা দিচ্ছেন বিভিন্ন ছাড়ের অফার। এছাড়াও রিহ্যাব আয়োজিত এ মেলায়
ক্রেতারা জানতে পারছেন ব্যাংক ঋণ সহ নানা আর্থিক সুবিধার তথ্য। তবে দর্শনার্থীরা বলছেন রাজধানীতে ফ্ল্যাটের দাম এখনও অনেক বেশি। দাম মধ্যবিত্তের নাগালে আসলেই আবাসন ব্যবসা আরও জমে উঠবে বলেও মতামত তাদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। রাজধানীতে স্বপ্নের নীড়, মনে এমন বাসনা লালন করেন যারা, তাদের ভিড় জমেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শীতকালীন আবাসন মেলায়। ছুটির দিন সকালে মেলার বিভিন্ন স্টল ঘুরে নিজের পছন্দ আর সামর্থ্যের মিশেলে স্বপ্নের আবাসনটি যেন খুঁজছেন আগত দর্শনার্থীরা। বিক্রেতারা জানালেন ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আকর্ষণীয় দামে ফ্ল্যাট নিয়ে এসেছেন তারা। মোহাম্মদপুরের দিকে 7 লাখ টাকার মধ্যে 3 বেডরুমের অ্যাপার্টমেন্টের ব্যাপারটা এনেছি। তোরতে 7 নম্বর সেক্টরে বসুন্ধরা এ ব্লকে আছে, এখানে প্রাইস আছে 7 থেকে 7,500 টাকা প্রাইস স্কয়ার ফিট। তবে দর্শনার্থীরা বলছেন ফ্ল্যাটের দাম এখনো সীমিত আয়ের ক্রেতার নাগালের বাইরে। দামটা যদি আরো একটু ক্রয় ক্ষমতার ভেতরে রাখা যেত তাইলে মনে হয় মধ্যবিত্তদের আবাসনের একটা হাই হতো আর কি। বাচ্চাদের স্কুলের উপর ডিপেন্ড করে আর কি, যে কাছাকাছি স্কুলের কাছাকাছি ফ্ল্যাট আমরা প্রেফার করি। রিহাব কর্তৃপক্ষ বলছে রাজধানীতে জমির দাম বেশি হওয়ায় কম দামে ফ্ল্যাট বিক্রি করা সম্ভব নয়। গুলশান, বনানী, বাড়িধারা এগুলো তো ল্যান্ডের দামই অনেক বেশি, তো ওখানে সাধারণত ফ্ল্যাটের দাম কিছুটা বেশি হবেই। এদিকে 2003 সালে রিহাব ফেয়ার থেকে প্লট বুকিং দিয়েও প্লট না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ক্রেতারা। তাদের অভিযোগ 2009 সালে প্লট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। 72টা কিস্তি পরিশোধ করার পরেও অদ্যাবধি আমরা তাদের কাছ থেকে প্লট বুঝে পাইনি। আজকে 2015 আমরা পাই না, আমরা অফিসে গেলে আমাদেরকে দারোয়ান দিয়ে বের করে দেওয়া হয়েছে। প্লট ওনার মারাও গেছে, তারা খুব আশা নিয়ে এটাতে বুকিং দিয়েছিল, আমাদের মতোই আমরা ভুক্তভোগী, আমরা আসলে জমি চাই। তবে রিহাব বলছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আপনারা রিহাবে কমপ্লেইন করেন, কমিটি আপনাদের বক্তব্য শুনবে এবং যমুনা বিল্ডার্সের বক্তব্য শুনবে, তারপর আমরা একটা সিদ্ধান্ত দেব সেখানে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ আবাসন ব্যবসা সংশ্লিষ্ট 96টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী রোববার। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016 এর আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সেখানকার সবশেষ খবরাখবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ওরি, আপনি জানেন আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো 21তম বারের মতো এই আয়োজনের যে কাজ চলছে শেরেবাংলা নগরে, সেই কাজের সর্বশেষ যেটুকু দেখা যাচ্ছে শ্রমিকরা কাজ করে যাচ্ছে আর হাতে কয়েকটা দিন সময় আছে। তো এই মেলা সম্পর্কে যদি আপনাকে একটু জানাতে চাই, এই মেলার কাজের অগ্রগতি সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে গণপূর্ত অধিদপ্তরের একজন নির্বাহী ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন এখন পর্যন্ত যে কাজের অগ্রগতি, সেই কাজের অগ্রগতিতে তিনি আশাবাদী যে 30 তারিখের মধ্যেই এখানে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এবারের মেলার যে বৃত্তান্ত, সেই বৃত্তান্তে কিন্তু আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে 21তম এই আসরে 21টি দেশ অংশ নিবে এবং বিদেশি প্রতিষ্ঠান থাকবে এখানে 55টি এবং এই সব মিলে দেশি বিদেশি যে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে, সেই প্রতিষ্ঠানের জন্য যে কাজ করা হচ্ছে সেই কাজের মধ্যে 14টি ক্যাটাগরিতে স্টল, প্যাভিলিয়ন তৈরি করা হচ্ছে এবং এই কাজগুলো কিন্তু নিরবচ্ছিন্নভাবে দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু সাধারণ, মিনি, সংরক্ষিত, প্রিমিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে স্টল এবং প্যাভিলিয়ন তৈরি করা হচ্ছে এবং মোট স্টল থাকবে 536টি। তো এই 536টি স্টল কিন্তু যাচাই বাছাই করে নেওয়া হচ্ছে 549টি অ্যাপ্লিকেশনের আবেদনের মধ্যে থেকে এবং এখানে কিন্তু নারী উদ্যোক্তাদের জন্য আলাদাভাবে 36টি স্টল করা হচ্ছে। এছাড়া থাকবে বঙ্গবন্ধু মেমোরিয়াল নামে একটি আলাদা স্টল, যেখানে স্মৃতিচারণ বা ইতিহাসের অংশ বিশেষ তুলে ধরা হবে। আরেকটি থাকবে সুন্দরবন, যেটা সুন্দরবন আমাদের সুন্দরবনের যে ঐতিহ্য, সুন্দরবনের যে বন বিচিত্র, সেই জিনিসগুলো এই মেলাতে তুলে ধরা হবে। মূলত এগুলো বিনোদনের জন্য। এছাড়া যে কাজ আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এবং তারাও চেষ্টা করছে এখানে কাজ শেষ, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে দেয়। তবে শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু একটু অব্যবস্থাপনার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে তারা এখন পর্যন্ত যে কাজ করে যাচ্ছে সেই কাজের জন্য তাদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা
অর্থাৎ থাকা খাওয়া এবং হচ্ছে পানি টয়লেটের যে ব্যবস্থা সেই ব্যবস্থা এবং তাদেরকে রিস্কের সাথে কাজ করতে হচ্ছে যে ব্যাপারটা কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন এরকম কিন্তু অভিযোগ করেছে এখানে যারা কর্মরত শ্রমিক তারা কিন্তু এরকম অভিযোগ করেছে। তো তারপরেও 1 তারিখে মেলা উদ্বোধন হবে, সবাই আশাবাদী এর মধ্যেই সব কাজ সুসম্পন্ন হবে। হরিপদ, এই ছিল 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির এই মুহূর্তের সর্বশেষ খবর। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার মেলার পূর্বে যে প্রস্তুতি চলছে সেসব খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। এমপিও আমার নিজস্ব বিবেচনায় অত্যন্ত বাজে সিস্টেম। এমপিও অনলি শিক্ষকদের স্বার্থ দেখে, এমপিও স্কুলের স্বার্থ দেখে না, ছাত্রদের স্বার্থ দেখে না। কমিটি করেছি উইথ এডুকেশন মিনিস্ট্রি টেকিং দ্য লিডারশিপ যে how to substitute the MPO system. If the committee finds that MPO is the best way to do it, MPO will continue. I don't think there would be any movement because you see এখন বেতন পেতে শুরু করবে তখন দেখবে যে না অনেকগুলো তাদের ধারণার কোনো বেসিস নাই। আপাতত আমি কোনো চিন্তা ভাবনা করছি না বিকজ আই ডোন্ট থিংক ইট উইল হ্যাভ এনি স্পিড। আমরা 10টা ওয়েল করব, বছর 2-এর মধ্যে গ্যাসের একটা সমাধান আমাকে করতে হবে। সেজন্য আমরা এলএনজি ইম্পোর্টের জন্য সব ব্যবস্থা করে নেব। ইনভেস্টমেন্টে গতি আনা প্রয়োজন। যে ইন্ডাস্ট্রিগুলো শক্ত, যার এক্সপানশনের সুবিধা আছে বলে আমরা মনে করি, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা হাত দিই। 2002 সালে 17 জানুয়ারি একটা প্রকল্প নিয়ে পরবর্তী 2013 সালে সরকার যখন অ্যাসোসিয়েশনগুলো চুক্তি করে তারপরেও কিন্তু 2 বছর চলে গেছে, কিন্তু আমরা কোনো রকম অগ্রগতি, স্থানান্তরের কোনো অগ্রগতি দেখছি না। তারা যাচ্ছেন না বা কিছুই করছেন না, তাদের প্লট বাতিল করা এবং প্রয়োজনে তাদের আপনার ক্ষতিপূরণ আদায় করা এবং চলতি মূলধন না দেওয়া। 2 বছরের মধ্যে আপনারা ইনশাআল্লাহ মিনিমাম 500 MMCFD অফ গ্যাস সিস্টেমে আসবে, হয়তো 600 আসতে পারে। নতুন ইকোনমিক জোন হচ্ছে, আপনার গার্মেন্টের এলাকা হচ্ছে, আপনার লেদারের জন্য হচ্ছে যেগুলো, সেগুলোর জন্য ডেডিকেটেড ইলেকট্রিসিটি কিভাবে দিব এবং যাতে কোয়ালিটি এবং আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি পান আপনারা, সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ করবো আমরা। সিপিডির কোন প্রতিনিধি ডব্লিউটিওর কনফারেন্সের ধারে কাছেও আমরা দেখি নাই। রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের নামে ভেরি কনসেপ্ট অফ ডব্লিউটিও যাতে নস্যাৎ না হয় আরটিএ নামে, সেই জন্য এটাকে এনশিওর করা এবং আমরা পেয়েছি। প্রশংসা আজ পর্যন্ত সিপিডি করে নাই। এই সময়ে যদি স্থিতিশীল, অন্যতম স্থিতিশীল কোন অর্থনীতির নাম থেকে থাকে তার নাম বাংলাদেশ। আমাদের ইনফ্লেশন কমে এসছে, রেট অফ ইন্টারেস্ট আস্তে আস্তে কমছে, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি আমার মনে হয় যে সবচেয়ে ভালো আমাদের এই অঞ্চলে। রাজনৈতিক স্থিতিশীলতাটা যদি এখন যা আছে এইটুকুন যদি বজায় থাকে, তাহলে আমরা এখন চায়নার সাথে নেক টু নেক ফাইট করছি আমাদের গ্রোথ রেটের বিচারে। আমার ধারণা আমরা তাদেরকে অতিক্রম করে যেতে পারবো এবং ভারতের সাথে আমাদের নেক টু নেক ফাইট হবে। 5টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 759 কোটি টাকা। এই বছরে 15টি সভা করেছি, ওই 15টি সভায় আমরা 113টি প্রকল্প অনুমোদন দিয়েছি। সেগুলোর প্রাক্কলিত ব্যয় হচ্ছে 91,967 কোটি টাকা। জাতীয় বেতন স্কেলে যাতে আমরা সমমর্যাদা পাই, সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ যাতে ন্যূনতম 8ম গ্রেডেই অন্তর্ভুক্ত হতে পারে। যদি ক্যাপাসিটি বিল্ড আপের কথা আসে তাহলে অবশ্যই একটি স্বতন্ত্র পে স্কেলের কথা থাকবে। আমরা কিছুদিন ওয়াচ করে যদি দেখি এই প্রাইসটা লম্বা সময়ের মতো থাকবে, তাহলে আমরা যদি প্রাইস অ্যাডজাস্টমেন্ট করি, উইল হ্যাভ টু মেক শিওর এই প্রাইসের বেনিফিট কাস্টমাররা পায় ডাউন দ্য লাইন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।
জাতীয় গুরুত্বপূর্ণ এই সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি মাননীয় প্রধান বিচারপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে সমস্যা হয়েছে এই বসা অবস্থায় আমার ডানে মাননীয় প্রধান বিচারপতি বৃহত্তর সিলেট এবং বামে মাননীয় অর্থমন্ত্রী খুদ সিলেট। আমার বাড়ি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ, বৃহত্তর সিলেটের প্রায় অনেকটাই বর্ডার, এবং এখানে আমার বক্তব্য শেষ করেই সিলেট যেতে হবে। কারণ আপনাদের এই বিচার বিভাগের এই পরিবারের সঙ্গে আমার জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে। সুতরাং এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের সঙ্গে থাকতে পারতাম, আপনাদের কথা সবার শুনতে পারতাম, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। কিন্তু আমার উপায় ছিল না, কারণ আমার সিলেটের কর্মসূচিটা আগেই দেওয়া ছিল। এই কর্মসূচিটা বরং পরে ঢুকেছে, যার জন্য যদি এই কর্মসূচি আমার পূর্বে থেকে থাকতো তাহলে অন্য কোনো কর্মসূচি রাখার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমি আপনাদের এই সম্মেলনটাকে আমি মিস করব। তবে আমি বিশ্বাস করি এটা জাতীয় বিচার বিভাগের সম্মেলন মনে হয় আমার মনে হয় যে এটাই বোধহয় প্রথম। তবে আমি আশা করব এটাই যেন শেষ না হয়, মাঝে মাঝে এই ধরনের সম্মেলন হবে, এটাই আমি আশা করি। যাই হোক, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। মাত্র 10 দিন আগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা বিজয় উৎসব পালন করেছি। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে বিশ্বসভায় অধিষ্ঠিত করেছেন আপন সত্তায়। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। আমি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের ন্যায় বিচারের স্বার্থে তার নেতৃত্বে রচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন। সংবিধানের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে। দেশের সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক বলে আমি মনে করি। বিচার বিভাগ জাতির ন্যায় বিচারের মানদণ্ড এবং গণতন্ত্র উন্নয়নের পথ প্রদর্শক। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটি দক্ষ ও শক্তিশালী আইনি কাঠামো এবং আদালত প্রশাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আর্থসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হল দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। আমাদের দেশের সাধারণ মানুষ দরিদ্রতা, অশিক্ষা ও অসচেতনতার কারণে অনেক সময় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আলু, খোলা সয়াবিন তেল এবং পোলাওয়ের চালের দাম। তবে পাটের বস্তা ব্যবহার করায় কিছু কিছু চালের দামও কেজিতে বেড়েছে 2 টাকা। এদিকে স্থিতিশীল আছে আটা, চিনি, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। মৌসুম হওয়ায় নতুন আলুতে ঠাসা রাজধানীর এই পাইকারি বাজার। সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও বিক্রেতারা জানালেন 2-3 দিনের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে সব ধরনের আলুর দাম। আর স্বাভাবিক রয়েছে আদা, রসুন ও দেশি পেঁয়াজের দাম। গ্যানোলা আলু যেটা, এটা 25 থেকে 27 টাকা, আর ডায়মন্ড যে আলুটা 29 টাকায় 30 টাকায়। এই আলুটা ছিল বুধবার দিন ছিল 22 থেকে 25 টাকায়, 2 দিনে বাড়ছে 5 টাকা। বাজার ঘুরে দেখা গেল প্রতি কেজি চিনি 42, খোলা আটা 20, ছোলা 61 টাকায় বিক্রি হচ্ছে। আর কয়েকদিনের
ব্যবধানে 5 টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 86 থেকে 87 টাকায়। তবে স্থিতিশীল আছে সব ধরনের মশলার দাম। ক্লোজ অরিজিনাল সয়াবিন যেটা, এটার দাম একটু বেড়ে গেছে, লিটারে 4 টাকা 5 টাকা বাড়ছে। গরমের সিজনে সাধারণত মানুষ এই পাম সুপার এগুলো খায় বেশি। এদিকে পাটের মোড়ক আইন বাধ্যতামূলক হওয়ায় পুরনো মিনিকেট ও আটাশ চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেল কোম্পানি ভেদে মিনিকেট 40 থেকে 45, আটাশ 34 থেকে 36, স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 29 টাকায়। এটা বাড়তে ঊর্ধ্বমুখী কেজিতে 2 টাকা। 28 মিনিকেট, দুটো আইটেমেই দাম একটু বেশি। কারণ হলো আগে ছিল প্লাস্টিকের বস্তা, এখন ছালার বস্তাটা আসতেছে ধরেন 50 থেকে 60 টাকা বা 65 টাকা এর মধ্যে। মিলারা তো এই বস্তাটা কিনে এটা চালের উপরে রেখে পর্তাটা করে। সরবরাহ কম থাকায় মানভেদে পোলাও চালের দাম 5 থেকে 60 টাকা বেড়ে 72 থেকে 83 টাকায় বিক্রি হচ্ছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রয়েছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সপ্তাহের শুরুতে কেনা বেচা জমজমাট হয়েছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ধরনের কিন্তু ভোজ্য তেলের দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় মন প্রতি প্রায় 50 থেকে 70 টাকা। আমরা দেখেছি গত সপ্তাহে সোয়াবিন তেল বিক্রি হয়েছিল প্রতি মন 3070 টাকা করে হলো, আর আজ বিক্রি হচ্ছে 3125 টাকা, অর্থাৎ প্রায় মন প্রতি দাম বেড়েছে 55 টাকার মতো। অপরদিকে সুপার সোয়াবিন কত এবং সুপার এবং পাম অয়েল কত কয়েক সপ্তাহ দাম কমলো, এই সপ্তাহে এসে কিছুটা দাম বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যেহেতু এখন চাহিদা বেড়েছে, যা চাহিদা বাড়ার কারণে এইসব পণ্যের দাম বাড়ছে। এক্ষেত্রে দেখেছি আমরা গত সপ্তাহে সুপার সোয়াবিন বিক্রি হয়েছিল 2175 টাকা, আর আজ বিক্রি হচ্ছে 2210 টাকা করে। এবং পাম অয়েল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 1980, আর আজ বিক্রি হচ্ছে 2020 টাকা, অর্থাৎ পাম অয়েলের দাম বেড়েছে মন প্রতি 40 টাকা, কেজি প্রতি 1 টাকা করে। অপরদিকে চিনির দামও কিন্তু কিছুটা বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন চিনির উপর সরকার কিছু ট্যাক্স নির্ধারণ করায় কেজি প্রতি 1 থেকে 1.5 টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে চিনি বিক্রি হয়েছিল কেজি 42 থেকে 43 টাকা, আর আজ বিক্রি হচ্ছে 44 টাকা ধরে চিনি বিক্রি হচ্ছে। মন প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে প্রতি কেজি মনে সোয়াবিন তেল চিনির দাম। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ডালের দাম বেড়েছে। ডালের দাম এখন পর্যন্ত কিছুটা কমেছে। মসুর ডাল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 127 টাকা থেকে প্রকারভেদ 142 টাকা পর্যন্ত, যেটা আজ বিক্রি হচ্ছে 125 থেকে 140 টাকা। অপরদিকে মুগ ডালের কিছুটা সিজন কম হওয়া কিছু মুগ ডালের দাম বেড়েছে। গত সপ্তাহে মুগ ডাল বিক্রি হয়েছিল 80 টাকা কেজি, আর আজ বিক্রি হচ্ছে 84 টাকা করে। এক্ষেত্রে চনার ডাল যেটাকে বলি, চনার ডালের প্রতি কেজি 2 টাকা কমেছে। গত সপ্তাহে চনার ডাল বিক্রি হয়েছিল 67 টাকা, আর আজ বিক্রি হচ্ছে 65 টাকা। একইভাবে মটর ডালের দাম 1 টাকা বেড়েছে কেজি প্রতি। গত সপ্তাহে মটর ডাল বিক্রি হয়েছে 33 টাকা এবং আজ বিক্রি হচ্ছে 34 টাকা করে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন গত কয়েক সপ্তাহে কিন্তু বুকিং রেট বেড়েছিল, কিন্তু এখন রেট একটা অপরিবর্তিত রয়েছে। তবে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 24 থেকে 25 টাকা, এবং চায়না রসুন বিক্রি হচ্ছে 114 থেকে 115 টাকা, আর আদা বিক্রি হচ্ছে 37 থেকে 38 টাকা করে। অর্থাৎ সপ্তাহের যে প্রথম দিনে কেনা বেচা মোটামুটি জমজমাট বলা যায়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার খাতুনগঞ্জ। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ। দর্শক, সহকর্মী কমল দে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে ভোগ্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস 2015 উপলক্ষে ঢাকার 36টি স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এছাড়াও যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। পৌরসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত 3 পার্বত্য জেলার রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। 28 ডিসেম্বরের মধ্যে রাঙ্গামাটি ও বান্দরবান পর্যটক শূন্য করার নির্দেশ। দেশে প্রতি বছরই বাড়ছে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা। চড়া সুদে ঋণের কারণে আগ্রহ নেই ক্রেতাদের। দাবি রিহ্যাবের মূল্য সংশোধন প্রয়োজন বলছেন অর্থনীতিবিদরা। ফেনীর বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট। উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানে কারখানা মালিকরা। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস বাখরাবাদ কর্তৃপক্ষের। এবং সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আলু, খোলা সয়াবিন ও পোলাওয়ের চালের দাম। স্থিতিশীল রয়েছে আটা, চিনি ও পেঁয়াজের দর।
এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।